আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। বলরামপুরের লাক্ষা শিল্পের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পদক্ষেপ, ক্লাস্টারের শিলান্যাস বলরামপুরে। চতুর্থবার বিয়ে করতে এসে গ্রেপ্তার পাত্র ও পাত্রের বাবা। চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, পুরুলিয়া রেল স্টেশনে এক কন্যা সন্তানের জন্ম দিল এক মহিলা। আসছে বিস্তারিত খবরে। পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুর লাক্ষা শিল্পের জন্য বিখ্যাত। সেই শিল্প ক্রমশ ঝিমিয়ে পড়ে বাম জমানা থেকেই। বর্তমান সেই লাক্ষা শিল্পকে পুনরুদ্ধার করার জন্য এক ছাতার তলায় আনতে চলেছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা শিল্প দপ্তর হস্তক্ষেপ করে এই শিল্পকে পুনরুদ্ধারের জন্য। 4,37,00,000 টাকা ব্যয়ে 3 একর জমির ওপর তৈরি হবে একটি ক্লাস্টার, যেখানে বহু লাক্ষা শিল্পী একসাথে বসে কাজ করতে পারবেন। উল্লেখ্য, বলরামপুরের লাক্ষা শিল্পের সাথে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ। পরিকাঠামো ও পরিচর্যার অভাবে এই শিল্প ক্রমশ হারিয়ে যেতে বসেছিল। তাই বর্তমান সরকার শিল্প ও শিল্পীদের দিকে তাকিয়ে এই ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন দপ্তরের জেনারেল ম্যানেজার প্রবীর কুমার রায়। তিনি জানান, এই ক্লাস্টার সম্পূর্ণ হলে বহু মানুষ উপকৃত হবে। বলরামপুর লাক্ষা শিল্পের সংগঠনের সভাপতি রঞ্জিত মাঝি রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। হ্যাঁ, এখানে ক্ষুদ্র শিল্প প্রথমে তৈরি হয়েছে, ক্ষুদ্র থেকে ক্লাস্টার তৈরি হয়েছে। ক্লাস্টার থেকে আমাদের ছোট বড় মাঝারি যে শিল্প সমিতি যারা আছে তারা সবাই এখানে উপকৃত হবেন। যা দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা এটা পেয়েছি। বলরামপুরের লাক্ষা শিল্প অনেকদিন থেকে বাঁচানোর জন্য ক্লাস্টার তৈরি করা হয়েছে। আচ্ছা, আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আপনাদের এই ক্লাস্টারের পক্ষে? যাতে আমাদের সমিতি যে বাঁচিয়ে থাকে, আমাদের ব্যবসায়ী বাঁচিয়ে থাকে, ছোট বড় মাঝারি যত আছে যাতে কাজকর্ম চলে। এই পরিকল্পনা আপনারা কতদিন থেকে নিচ্ছেন? 2005 সাল থেকে। আপনার নাম? রঞ্জিত মাঝি, বলরামপুর সেলে ক্লাস্টার শিল্প সমবায় সমিতির সেক্রেটারি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা লাক্ষা চাষি যারা আছেন তারা এখানে যে লাক্ষার যে কারখানাগুলোতে তারা যে কাজ করছেন, এখানে যেমন আমাদের ছোট চাষি আছে, মাঝারি ছোট আছে, অতি ক্ষুদ্র চাষি আছে, 2 শ্রেণীর চাষি বেশি আছে, মাঝারি এবং বড় শিল্পোদ্যোগী খুব কমই আর কি। তো এইখানে তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন তাদের স্বল্প জায়গাতে তারা তাদের কারখানার কাজগুলো করছে এবং তাদের বিশেষ করে দেখা যাচ্ছে যে তাদের কারখানা থেকে যে জলটা মানে পলিউটেড দূষিত যে জলটা যেটা বেরোচ্ছে সেটা তাদের সঠিকভাবে সঠিক জায়গাতে ফেলার জায়গা নেই এবং তারা সেটা ট্রিটমেন্ট করেও সেটা ফেলে না। তার জন্যে আশেপাশের বহু জায়গা পলিউটেড হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। কাছাকাছি যে নদীটা আছে সেটাও দূষিত হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টের দিক থেকে আমাদের চিন্তাভাবনা যে যারা লাক্ষার এখানে শিল্পোদ্যোগী আছেন তাদেরকে আমরা এই ক্লাস্টারের মাধ্যমে, ক্লাস্টার আর কিছুই নয়, তাদেরকে এক ছাদের তলায় নিয়ে এসে তাদেরকে আমরা কাজগুলো এইখানে করাতে চাইছি। তারা এইখানে এসে তাদের কাজের লাক্ষাতে বিভিন্ন স্টেজে, লাক্ষার শুরু থেকে ফিনিশ যে প্রোডাক্ট বিভিন্ন স্টেজে হয়, কেউ এখানে এসে পুরো স্টেজের কাজটা করতে পারবে, পুরো স্টেজের পার্টলি স্টেজের করতে পারে। তো আমরা চাইছি যেখানে ওয়াশিংয়ের কাজটা যেন সবাই যেন এখানে করে, তাহলে এখানকার এলাকাটাতে পলিউটেড হবে না, তাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে।
মোট কত টাকা বরাদ্দ হয়েছে এই জন্য? এটার জন্য মোট বরাদ্দ হয়েছে 4,66,00,000। তার মধ্যে এটা দুটো পার্ট আছে, দুটো পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে বিল্ডিং এর মধ্যে পড়ছে আপনার বেসিক্যালি হচ্ছে মেশিন রুম কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে গোডাউন, তারপরে হচ্ছে জলের জন্য বোরিং, তারপরে হচ্ছে আপনার পলিউশনের জন্য পন্ড খোঁড়া। এগুলো হচ্ছে আপনার ফার্স্ট ফেজের কাজ হবে এখানে। এটা বাউন্ডারি আছে, এটা হচ্ছে ফার্স্ট ফেজের কাজ। এই কাজটা হয়ে গেলে সেকেন্ড ফেজের কাজ হচ্ছে বাকি যে টাকাটা এটার জন্য বরাদ্দ হয়েছে 1,77,00,000, ছিল 1,62,00,000। কিন্তু যেহেতু বর্তমানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমরা যখন ফাইনাল কাজটা শুরু করতে গেলাম, যখন এস্টিমেটটা করা হয় তখন জিএসটি ছিল না। বেসিক্যালি জিএসটির জন্য বেড়েছে, তাছাড়া অনেক জিনিসপত্রের দামও বেড়ে গেছে। তার জন্য 1,62,00,000 এসে দাঁড়িয়েছে 1,77,00,000। সেটা দিয়ে এই কাজগুলো হবে এবং পরবর্তী যে টাকাটা আছে সেটা দিয়ে আমরা পরবর্তী মেশিন বসানোর কাজ, মেশিন কেনার কাজ, সেই কাজগুলো আমরা করব। চতুর্থবার বিয়ে করতে এসে কনের বাড়ি থেকে পুলিশের হাতে গ্রেপ্তার পাত্র ও তার বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বড়াবাজার শহরের নামপাড়া এলাকায়। গ্রেপ্তার অভিযুক্তর নাম দেবদীপ পাল ও তার বাবা তপন পাল। অভিযোগ, দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা দেবদীপের বিয়ের পরও একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। শুক্রবার দেবদীপ বিয়ে করার উদ্দেশ্যে বড়াবাজার আসে। বড়াবাজারের ওই সম্পর্কের কথা জানতে পেরে বিয়ের রাতেই বড়াবাজার থানায় দেবদীপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় কনের পরিবার। অভিযোগের ভিত্তিতে বড়াবাজার থানার পুলিশ নামপাড়ার কনে বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর শহরের বাসিন্দা থাকলেও কর্মসূত্রে সল্টলেকের একটি কর্পোরেট সংস্থায় কাজ করতেন দেবদীপ পাল। দেবদীপ আগে একটি বিয়ে করেছে, পরে একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এই ঘটনার পর দেবদীপ আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে আবার বড়াবাজার থানার নামপাড়া এলাকার বিয়ে ঠিক হয় তার। শুক্রবার ছিল বিয়ে। এদিকে বড়াবাজার শহরের নামপাড়া এলাকার কনে বাড়ির সদস্যরা দেবদীপ সম্পর্কে জানতেই শুক্রবার বড়াবাজার থানায় লিখিত অভিযোগ করেন দেবদীপের বিরুদ্ধে। এছাড়াও আবার বিয়ে করে মেয়েকে পাচারের উদ্দেশ্য রয়েছে তাদের বলেও অভিযোগ উঠছে। এই অভিযোগে বড়াবাজার থানার পুলিশ শুক্রবার রাতে বিয়ে করতে আসা দেবদীপ পাল সহ তার বাবা তপন কুমার পালকে গ্রেপ্তার করে শনিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। 198 406 420 M3 and 4 ডাউরি প্রহিবিশন অ্যাক্টে এতে বাবাকে আজকে কাঁচা জামিন দেওয়া হয়েছে ইন্টারিম বেল, আর ছেলেকে পুলিশ রিমান্ড 7 দিনে দেওয়া হয়েছে। কিন্তু যে বিয়ে প্রতারণার একটা অভিযোগ নিয়ে আসছে, সেটুকুটা এখন কোনো প্রমাণ না, বিচার চার্জশিট নেওয়া পর্যন্ত ওটা বোঝা যাচ্ছে। অভিযোগ আছে এটুকু। কদিনে পুলিশ রিমান্ড হয়েছে? 7 দিন। 16 তারিখে আবার নিয়ে আসবো। ছেলের বিয়ে দেবো বলে এসেছিলাম। এইটাই জানি। তারপর আসার পর আমাকে পুলিশ স্টেশনে আমাদের নিয়ে আসা। আপনার ছেলে আগে কতগুলো বিয়ে করেছে? বিয়ে
আমার সম্বন্ধে কোনো জানা নেই। আপনারা যদি বলছেন আপনারা জানেন, আমি জানি না, বিশ্বাস করি। বাড়িতে আর কোনো বৌমা আছে? আমার বাড়িতে হ্যাঁ। আপনার দুর্গাপুরে আমার বাড়ি, দুর্গাপুরে দেখুন গিয়ে খোঁজ নিন যে কোনো বউ আছে কিনা, তাহলেই বুঝতে পারবেন। বা পাড়ার লোককেও জিজ্ঞেস করবেন যে আমার বাড়ির কোনো বিয়ে। হঠাৎ করে গ্রেফতার কেন করলো তাহলে? স্যার আই ডোন্ট নো, প্লিজ আই ডোন্ট নো। আর বাকি বরযাত্রী কোথায় গেল? বরযাত্রী সকালকে এসেছে, কাল চাই না, আমার মেয়েও কোথায় চলে গেছে আমিও বুঝতে পারছি না। আমার ছেলে কতজন এসেছিলেন বরযাত্রী? 20 জন এসেছিলাম। 20 জন এসেছিলেন। আর আগে পণ নিয়েছেন, সোনা দানা, টাকা পয়সা, এসব কি কি পণ্য চাইনি, আমার খালি হাতে বিয়ে হতে কি কি আগেই তো পণ নিয়ে রেখেছেন? না, কোথায় পণ রেখেছি ভাই? অভিযোগ মেয়ের বাড়ির। জীবনে আমরা প্রথমেই বলেছি আমাদের খালি হাতে বিয়ে দিন, আমাদের মেয়ে ভালো চাই, আর কিছু না। আমরা ভদ্র পরিবারের ভদ্র মেয়ে চাই, আর কিছু আমার চাই না। আমি কোনো আপনার জিজ্ঞেস করবেন অসীম কুণ্ডুকে যে আমি বলেছিলাম যে আপনার খালি হাতে মেয়ে ভদ্র জেন্টেল হলে আমার আর কিছু চাই না। আপনি এর আগে এখানে মেয়েকে দেখতে এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম। কতবার এসেছিলেন? মেয়ের থেকে 2 বার এসেছি, একবার এসেছিলাম দেখে গেছিলাম, দ্বিতীয়বার মেয়েকে আদি আশীর্বাদ করতে এসেছিলাম। আশীর্বাদও করেছে? আশীর্বাদ করে গেছি, আমি নিজে 2 বারি গোল্ড দিয়ে তাকে আশীর্বাদ করে গেছি যে আমি তারপর ডায়মন্ডের একটা কিনেছি। আমি আমার অতটা ইয়ে নয়, অবস্থা খারাপ নয় যে আমি। আপনি কি করেন? আমি একজন মিলিটারি পার্সন, রিটায়ার্ড। ও কি করে? ছেলে কি করে? ছেলে কি করে? ছেলে কি করে? সার্ভিস কিসের সার্ভিস করে? জয়েন করে। চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা হলে পুরুলিয়ার রেল স্টেশনে ওই যাত্রীকে নামিয়ে পরিষেবা দেন পুরুলিয়ার রেল পুলিশ ও স্টেশন ম্যানেজার। আজ সকাল 6টা নাগাদ গুয়াহাটি চেন্নাই এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সময় বছর 19-এর ওই মহিলার প্রসব যন্ত্রণা হয়। ট্রেনের টিটিকে বিষয়টি জানানো হয় পুরুলিয়া রেল স্টেশনে ঢোকার আগেই। সেই মতো পুরুলিয়া স্টেশনে চিকিৎসক ও নার্স মজুত রাখা হয়। স্টেশনেই তার সন্তান প্রসব হয়। পরে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। चेन्नई से असम जा रहे हैं। चेन्नई से असम डिलीवरी उधर ही हो गया था, यहाँ पे लाके। वहाँ उधर मैंने कहाँ पर? ट्रेन पे? कौन जगह का मालूम है? जगह का मालूम है? जगह मालूम नहीं है। साथ में कौन कौन है? मेरा पति है, मैं पति है। तो आप रहने वाले कहाँ का हो? असम। नहीं ऐसा तो कोई नहीं है, डिलीवरी का थोड़ा परेशानी हुआ। क्या हुआ? लड़का हुआ? लड़की फैसिलिटी तो अच्छी है, अच्छा मिल रहा है। अभी बच्चा कैसा है? बच्चा अच्छा है। बोलिए नमस्ते। मैं चेन्नई से घर जा रहा था, उसके बाद मेरा बीवी का पेट दर्द हुआ, उसके बाद पुलिस के कंप्लेन किया था। उसके बाद ट्रेन से उतरा, उसके बाद पुलिस इधर डॉक्टर को फोन किया है। ट्रेन में डॉक्टर था? ट्रेन में नहीं, इधर से बुलाया। यहाँ से बुलाया था? तो वहाँ पर टीटी का बताया थे? टीटी बताया तो टीटी का पुलिया में उतार दिया गया? एम्बुलेंस से आए तो एम्बुलेंस का भाड़ा लिया 300। चेन्नई में कहाँ काम करते थे आप लोग? चेन्नई नीलवाई कुट्रो। और कितने दिन पहले गए वहाँ पर? वो किए थे 4 महीने। আজকে সকালবেলা 5:55 নাগাদ 5629 গুয়াহাটি যাওয়ার জন্য তামরম থেকে, চেন্নাই থেকে যে ট্রেন আসছিল আর কি 5629, তো তাতে যখন 2 নম্বর প্ল্যাটফর্মে আসে পুরুলিয়া, আমাদের কে মণ্ডল বলে একজন স্টাফ ডিউটি ছিল, তো তাকে একজন ব্যক্তি খুবই দুশ্চিন্তাগত অবস্থায় বলেন যে ওনার ওয়াইফ খুব অসুস্থ এবং লেবার পেন উঠেছে, তো তার বাচ্চা প্রায় হব করছে। তো ইমিডিয়েটলি ওনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়। আমাদের লেডি কনস্টেবল দীপিকা মাহাতা, তাকে ডাকা হয়। আমি পার্সোনালি নিজে রেলে ডাক্তারবাবু ডক্টর সরকারকে খবর দিই, উনি আসেন। তো সবার সহযোগিতায় প্ল্যাটফর্মে ঘিরে আমাদের আরপিও অফিসের সামনেই 6:30 নাগাদ একটা কন্যা সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হয়। তারপরে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসার পর ওনাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় দেবেন মাহাতো সদর হসপিটালে। বর্তমানে ওখানেই চিকিৎসাধীন আছে। ছুটি হয়ে যাওয়ার পর আপনারা কীরকম ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমরা তাকে পাঠাবার ব্যবস্থা করব। আপনার রেলের তরফ থেকে উনি যাবেন ডিব্রুগড়, চেন্নাইয়ে কাজ করেন, গরিব ফ্যামিলি, যতটা মানবিকভাবে সাহায্য করা দরকার আমরা নিশ্চয়ই করব। ইনফ্যাক্ট ওনাদের লাগেজপত্র এখনও আসে, আমাদের অফিসেই রাখা আছে। ওনার বাবা একটুক্ষণ আগে প্রয়োজনীয় কাগজপত্র বা কাপড় টাপড় এখান থেকে নিয়ে গেলেন। অবশ্যই এটা আমাদের মানবিক কর্তব্যের মধ্যে পড়ে। সভাপতি ছাড়াই 18,85,05,330 টাকার সাধারণ বাজেট পাশ হলো জালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে। আজ জালদা 1 নম্বর ব্লকের মিটিং হলে বাজেট অনুষ্ঠানে শাসক দলের কয়েকজন প্রধান ও সহসভাপতি ছাড়া বিরোধীরাই ছিল
অধিক। তাই বিরোধীদের কথা মতো সর্বসম্মতিক্রমে পেশ হয় বাজেট। বিরোধী দলের পঞ্চায়েত সদস্য ধীরেন মাহাতো জানান, শাসক দলের বা বিজেপির কোনো কর্মাধ্যক্ষ এদিন উপস্থিত ছিলেন না, এমনকি সভাপতি বিনা মাহাতো অনুপস্থিত। আজকে ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির বাজেট পাস হলো, যা আমরা খুব আনন্দিত। এই বাজেটে যতগুলো বিরোধী মেম্বার ছিল বা যারা এই বাজেটে অংশগ্রহণ করেছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের জেডপি মেম্বার, পঞ্চায়েত মেম্বার, তারা সবাই সমর্থন করেছে বাজেটে। আজকে বাজেট খুব ভালো হয়েছে। তো 2019-20 যা বাজেট, গতবারের বাজেট থেকে আমাদের এবারের প্রত্যেকটা বাজেটে দ্বিগুণ করে বাড়ানো হয়েছে। যেমন জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান, মূলত কোন বিষয়গুলোর উপর বেশি নজর দেওয়া হয়েছে? এখন দেখুন, আমাদের এখানে জঙ্গলমহল অ্যাকশন প্ল্যানটা আর পিউপি ফান্ড থেকে যে প্ল্যানটা আছে সেটা থেকে একটু বেশি নজর দেওয়া হয়েছে। কারণ জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান থেকে আর পিউপি ফান্ড থেকে যে কাজগুলো আমরা করতে পারি সেটা খুব সহজে, কারণ রাস্তাঘাট, গার্ডওয়াল, কমিউনিটি হল এবং নানা ধরনের যে স্কিমগুলো আছে সেগুলো আমরা খুব সুবিধা পাই। আর আমাদের বিরোধী দলের মধ্যে থেকেও কিছু বক্তব্য উঠে এসেছে যে NFPS টাকাগুলো, সেই NFPS টাকা আগে কম ছিল, এবারে বাজেটে যা মোটামুটি একটা বাজেট লেখানো হয়েছিল তার চেয়ে আরও কিছু বাড়ানো হলো, যাতে গতবারের থেকে দ্বিগুণ ধরে নেন। মাইনরিটি ফান্ডটা কিছু বাড়ানো হয়েছে 1.5 লাখ। কিন্তু এই বাজেট অধিবেশন আপনাদের সভাপতিকে দেখা গেল না। আসলে আমরা বুঝতে পারিনি, আমরা চিঠি পেয়ে এসেছি, তো আমি দেখছি তো মোটামুটি ম্যাক্সিমাম লোক তো উপস্থিত ছিলেন, এবং পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার, বিরোধী দলের নেতা, প্রধান সবাই উপস্থিত ছিলেন। সভাপতি কী ব্যাপার বলে আমি জানি না। আমাদের ঝালদা ব্লকে আজকে একটি গুরুত্বপূর্ণ বাজেট মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে এখানে বিজেপি, টিএমসি এবং আমাদের এই ব্লকে যিনি ভারপ্রাপ্ত সভাপতি তিনিও এই ব্লকে আজকে উপস্থিত ছিলেন। এই বাজেট মিটিং 21 সালের একটি গুরুত্বপূর্ণ মিটিং। আজকে বাজেট মিটিং পাস করা হলো, এই মিটিংয়ে ওনারা উপস্থিত ছিলেন না। তাতে কি করে উন্নয়ন হয় ঝালদা ব্লকে? ওনারা বলেন আমরা উন্নয়ন করব, তাহলে ওনারা কী করে উন্নয়ন করবেন? আবার কতগুলো জিনিস বাজেটে এদিকে ওদের ভুল ছিল, সেগুলোকে আমরা সংশোধন করাইছি এবং সেই সংশোধনের মাধ্যমে আজকে বাজেট পাস হয়েছে। বলুন। আমরা যেমন গীতাঞ্জলিতে কম টাকা ধরা ছিল সেটাকে আমরা বাড়িয়ে 50,000 ধরা ছিল, সেটাকে 1 কোটি করাইলাম। আপনার সমবেতিতে 40,000 ধরা ছিল, সেটাকেও আমরা 1 কোটি করাইছি। আবার আপনার ওই NFBSও আমাদের টাকা কম ধরা ছিল, সেটাকেও আমরা 40,000 ধরা ছিল, সেটাকে 1 কোটি করেছি। এবং আরও অনেকগুলো আছে, সে ফান্ডগুলোকে আমরা সুষ্ঠুভাবে ওনাদেরকে বলে সুষ্ঠু বাজেট পেশ করার জন্য অনুরোধ করিয়াছি এবং তাহা ওনারা মানিয়া লইয়াছেন। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। বলরামপুরের লাক্ষা শিল্পের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পদক্ষেপ, ক্লাস্টারের শিলান্যাস বলরামপুরে। চতুর্থবার বিয়ে করতে এসে গ্রেপ্তার পাত্র ও পাত্রের বাবা। চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, পুরুলিয়া রেল স্টেশনে এক কন্যা সন্তানের জন্ম দিল এক মহিলা।
জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।